আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা ক্যামব্রিজ 14 টেস্ট ওয়ান ক্যামব্রিজ 14 টেস্ট ওয়ানের হচ্ছে নোট কমপ্লিশন এই কোয়েশন টাইপটা দেখার চেষ্টা করব এবং হচ্ছে এটা কীভাবে সলভ করা যায় সেটা আমরা দেখি। তো ফার্স্ট অফ অল যেটা বলে রাখি, এটা হচ্ছে একটা কমপ্লিশন টাইপের একটা কোয়েশ্চেন, অর্থাৎ সামারি কমপ্লিশন, নোট কমপ্লিশন, টেবিল কমপ্লিশন। তো এই ধরনের কোয়েশ্চেনকে সাধারণত ক্যাটাগরি যদি করা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে কমপ্লিশন টাইপস। তো সাধারণত এই ধরনের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমরা অর্ডারলি পেয়ে থাকি প্যাসেজ থেকে, অর্থাৎ যেটা আমি যদি আরেকটু সহজ করে বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে ধরেন হচ্ছে আমি এই 1 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার 3 নম্বর প্যারাগ্রাফে পাইলাম, তাহলে 2 নম্বর কোয়েশনের অ্যান্সার হয় 3 নম্বর প্যারাগ্রাফের পরের সেন্টেন্সগুলোতে, অথবা 4 নম্বর প্যারাগ্রাফ, 5 নম্বর প্যারাগ্রাফ, এরকম অর্ডারলি পাবো। এমন হবে না 1 নম্বর কোয়েশনের অ্যান্সার আমি হচ্ছে 3 নম্বর প্যারাগ্রাফে পাইলাম, 2 নম্বর কোয়েশনের অ্যান্সার হচ্ছে আমার 1 নম্বর প্যারাগ্রাফে বা 2 নম্বর প্যারাগ্রাফে পাবো, মানে উপরের দিকে এরকম যাবে না, অর্থাৎ একটা অর্ডার ফলো করবে। তো কমপ্লিশন টাইপ কোয়েশ্চেন সলভ করার জন্য আমাদের যেই জিনিসটা মাথায় রাখা লাগে এবং আমাদের ক্যাপাবিলিটি বাড়ানো লাগে সেটা হচ্ছে আমাদের ভোকাবুলারির উপর, অর্থাৎ আমরা যেন সিনোনিম, অ্যান্টোনিম এই বিষয়গুলো এবং ভোকাবুলারি ভালো করে ধরতে পারি, এবং হচ্ছে প্যারাফ্রেজিং স্কিল আমাদের ভালো থাকা লাগে। কারণ হচ্ছে এখানে যে কোয়েশ্চেনগুলো দিবে প্যাসেজ থেকে সম্পূর্ণ প্যারাফ্রেজ করে দিবে। আরেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কিওয়ার্ড আইডেন্টিফাই করা। আমি কোয়েশ্চেনে যদি কিওয়ার্ড আইডেন্টিফাই করতে না পারি তাহলে হচ্ছে আমি প্যাসেজ থেকে লোকেশন খুঁজে পাবো না, যে কোন লোকেশন থেকে আমার কোয়েশ্চেনটা আসছে। সো এটাও খুবই গুরুত্বপূর্ণ। তবে শুধুমাত্র কিওয়ার্ড দিয়ে দিয়ে আমি অ্যান্সার করতে পারবো না। কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমি লোকেশন প্রেস করব, দেন হচ্ছে আমার প্যারাফ্রেজিং স্কিলস এবং হচ্ছে ভোকাবুলারি স্কিলস এবং অন্যান্য যে গ্রামাটিক্যাল স্কিলস এইসব দিয়ে হচ্ছে আমার কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। তো হচ্ছে এখানে আমার ইনস্ট্রাকশন কি বলে দিচ্ছে, ইনস্ট্রাকশন বলছে হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি, অর্থাৎ আমি এখানে আমার অ্যান্সারগুলোতে শুধুমাত্র একটা ওয়ার্ড ব্যবহার করতে পারবো, এর বেশি ব্যবহার করলে এটা কাটা যাবে। এবং এই কমপ্লিশন টাইপ আমার যে হচ্ছে কোয়েশনগুলো আছে, তো এখানে দেখি এখানে আমাদের কোনো অপশন বা ক্লু দেওয়া নাই। সো আমি টেক্সটে যা পাবো, যেই ওয়ার্ডটা আমার অ্যান্সার মনে হবে, যা পাবো সেম আমার হচ্ছে এই অ্যান্সারে বসাইতে হবে, অর্থাৎ আমি এই ওয়ার্ডটাকে মডিফাই করা, চেঞ্জ করা এগুলো আমি করতে পারবো না। তো দেখি আমরা এটা সলভ করার চেষ্টা করি। যেহেতু এটা হচ্ছে রিডিং প্যাসেজ ওয়ানের একটা কোয়েশ্চেন এবং আমরা জানি ক্যামব্রিজের রিডিং প্যাসেজ ওয়ানটা কম্পারেটিভলি ইজি হয় দেন হচ্ছে রিডিং প্যাসেজ 2 এবং 3 থেকে। তো আমরা দেখি এইটা আমরা কীভাবে সলভ করতে পারি এবং অল্প সময়ে সলভ করতে পারি। সেটা হচ্ছে আমরা প্রথমেই টাইটেলটা পড়ে নিব। টাইটেলে কী বলছে, চিলড্রেন্স প্লে, অর্থাৎ এখানে বাচ্চাদের খেলাধুলার বিষয় নিয়ে কোয়েশ্চন দিয়ে থাকবে এবং আমাদের প্যাসেজটাও হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ চিলড্রেন্স প্লে, অর্থাৎ বাচ্চাদের যে খেলা, এই খেলার কী গুরুত্ব আছে সেটা নিয়ে আলোচনা করবে পুরো প্যাসেজে। আরেকটা ব্যাপার এখানে ছোট্ট করে শেয়ার করে রাখি, আমরা দেখি এটা হচ্ছে প্যাসেজ ওয়ানে সাধারণত নয়, প্যাসেজ ওয়ানে হচ্ছে 1 থেকে 13 পর্যন্ত কোয়েশন থাকে এবং আমাদের এই নোট কমপ্লিশনের কোয়েশন শুরু হয়েছে 1 থেকে এবং শেষ হয়েছে 8-এ যায়। তার মানে কি, মোস্ট প্রবাবলি এবং ম্যাক্সিমাম টাইম এটা হয়ে থাকে, যদি শুরুর দিকে হচ্ছে আমার কোয়েশনগুলো থাকে তখন আমি হয়তো কোয়েশন অ্যান্সারগুলো শুরুর প্যারাগ্রাফ থেকে পাইতে পারি। এটা কিন্তু মানে কোনো মানে কি বলবো, যে ফিক্সড কোনো রুলস না যে এরকমই হবে বা এক্সামে এরকমই হবে, ব্যাপারটা এমন না। হয়তো শেষের দিকে প্যারাগ্রাফ থেকেও চলে আসতে পারে, এটা বলা যায় না। তবে কেমব্রিজ প্র্যাকটিস যারা করছেন বা যখন করবেন তখন দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়তো এটা মিলে যায়। তবে আবারও বলতেছি, এটা কিন্তু ফিক্সড কোনো রুলস না। তো দেখি আমাদের কোয়েশনে কী বলছে। প্রথমে হচ্ছে আমরা এই সাব হেডিংগুলো পড়বো, সাব হেডিংটা পড়বো, দেন হচ্ছে আমরা সাব হেডিংয়ের ভিতরে যে আমাদের পয়েন্টগুলো দেওয়া আছে কোয়েশনের, এই পয়েন্টগুলো আমরাতে যাব। প্রথমে কি বলছে, ইউজেস অফ চিলড্রেন্স প্লে, অর্থাৎ বাচ্চাদের যে খেলা, এই খেলার যে কি ইউজ হয় বা এটার কি ইউজেস আছে এটা নিয়ে হয়তো কথা বলবো এখানে।
তো দেন হচ্ছে আমাদের কিওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে। এখানে কিওয়ার্ড হচ্ছে চিলড্রেন্স প্লে। আর আমাদের কোয়েশনের যদি হচ্ছে আমরা কিওয়ার্ড দেখতে চাই, কিওয়ার্ড কি, ম্যাজিক্যাল কিংডম, এটা একটা কিওয়ার্ড। বিল্ডিং, এটা একটা কিওয়ার্ড হতে পারে, বিল্ড করা, কোনো কিছু বিল্ড, ক্রিয়েট, ডেভেলপ। ম্যাজিক্যাল কিংডম, দেন হচ্ছে হেল্প, এটা একটা কিওয়ার্ড, ডেভেলপ একটা কিওয়ার্ড, ঠিক আছে। তো এই কিওয়ার্ডগুলো আমি ধরলাম, কিওয়ার্ডগুলো ধরে দেন আমি প্যাসেজ যাব। প্যাসেজে যেই হচ্ছে আমি শুরু থেকে, যেহেতু এটা 1 নম্বর কোয়েশন, তো আমরা হচ্ছে শুরুর প্যারাগ্রাফ থেকে হচ্ছে স্কিম করব এবং স্ক্যান করব। কী কী স্ক্যান করব আমি? বিল্ডিং, এটার সিনোনিম হতে পারে ম্যাজিক্যাল কিংডম। যেহেতু এটা কোটেশনের ভিতরে আছে, তো এটা এই ওয়ার্ডটা চেঞ্জ হবে না। তো এটা একটা স্ট্র্যাটেজি বলা যায় যে কোটেশনের ভিতরে যদি কোনো ওয়ার্ড থাকে প্যাসেজে, এই ওয়ার্ডটার চেঞ্জ হয় না, অর্থাৎ এটা কোনো সিনোনিম বা অন্য কোনো ওয়ার্ড ইউজ হয় না এটার পরিবর্তে। দেন হেল্প, ডেভেলপ, এই দেখি আমি এই ধরনের ওয়ার্ডগুলো আমি পাই কিনা। তো যদি এখান থেকে আমরা শুরু করি, ব্রিক বাই ব্রিক, বিল্ডিং, এই যে এখানে প্রথমেই শুরুর সেন্টেন্সই বলা আছে বিল্ডিংয়ে ম্যাজিক্যাল কিংডম। এই যে ম্যাজিক্যাল কিংডম আমার কিওয়ার্ড মিলে গেল। তো আমার কি বলছে? বিল্ডিংয়ে ম্যাজিক্যাল কিংডম মে হেল্প ডেভেলপ, অর্থাৎ এই যে ম্যাজিক্যাল কিংডমটা তৈরি করা, এটা বিল্ড করা, এটা সাহায্য করে কি ডেভেলপ করতে, কি ডেভেলপ করতে, আমি এটা দেখার চেষ্টা করি। তো দেন কি বলছে, আমরা এখানে হেল্প, ডেভেলপ এই কিওয়ার্ডগুলো খোঁজার চেষ্টা করি যে এই ধরনের কোনো কিওয়ার্ড আমি এখানে পাই কিনা। দিস ফ্যান্টাসি ইজ হেল্পিং, এই যে হেল্পিং হার টেক হার ফার্স্ট স্টেপস টুয়ার্ডস হার ক্যাপাসিটি ফর creativity, and so it will have important repercussion in her adult life. এখানে একটা ওয়ার্ড দেখেন, রিপারকাশনস বা রিপারকাশন, এটা একটা অ্যাডভান্স ওয়ার্ড। আপনারা যখন রিডিং পড়বেন বা প্যাসেজ সলভ করবেন, এই ধরনের কোনো ওয়ার্ড পাইলে, অর্থাৎ যে ওয়ার্ডগুলোর মিনিং আমি জানি না, তো এগুলো হচ্ছে আমরা নোট করে নিব। নোট করলে আমাদের ভোকাবুলারিও বাড়বে, ভোকাবুলারির আমাদের এবিলিটি বাড়বে। দেন হচ্ছে আমি প্যাসেজটাও, পরবর্তী প্যাসেজ যদি এই ধরনের ওয়ার্ড আমি পাই অন্য কোনো প্যাসেজে, দেন আমি বুঝতে পারবো আসলে। তো এইভাবে হচ্ছে আমরা ভোকাবুলারি বিল্ড আপ করতে পারি আমাদের। রিপারকাশন মানে হচ্ছে কোনো প্রতিক্রিয়া, কোনো একটা ইভেন্ট হয়তো আমাদের অতীতে ঘটে গেছে, এটার প্রতিক্রিয়ায় আসলে কি হয় বা পরবর্তীতে কি হবে, এটা বোঝা যাচ্ছে রিপারকাশন দিয়ে। ওকে, তো এখানে আমার হচ্ছে ম্যাজিক্যাল কিংডম মে হেল্প ডেভেলপ, বিল্ডিং এ ম্যাজিক্যাল কিংডম মে হেল্প ডেভেলপ সামথিং, কি ডেভেলপ করতে সাহায্য করতেছে? দিস ফ্যান্টাসি, এই যে দিস ফ্যান্টাসি, এইটা দিয়ে দিস ফ্যান্টাসি কি বোঝাচ্ছে? এই দিস ফ্যান্টাসি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এই যে বিল্ডিং এ ম্যাজিক্যাল কিংডম বা হচ্ছে এই ধরনের কিছু তৈরি করা, ঠিক আছে, এটাকে বোঝাচ্ছে দিস ফ্যান্টাসি। অল দো শি ইজেন্ট অ্যাওয়ার অফ ইট, অল দো একটা হচ্ছে আমাদের কি বলবো, একটা লিঙ্কার্স, এবং এটা ট্রানজিশন ওয়ার্ডও বলা যায়, ঠিক আছে। তো অলদো দিয়ে সাধারণত কন্ট্রাস্ট বোঝায়, যদিও সে হচ্ছে এই বিষয়টা সম্পর্কে সচেতন না। দিস ফ্যান্টাসি ইজ হেল্পিং হার টেক হার ফার্স্ট স্টেপস টুয়ার্ড হার ক্যাপাসিটি ফর ক্রিয়েটিভিটি, অর্থাৎ এটা কি হেল্প করতেছে? তার ক্রিয়েটিভিটিকে ডেভেলপ করতে হেল্প করতেছে। তার মানে আমার এখানে অ্যান্সার কি হবে? এখানে আমার অ্যান্সার হবে, যদি আমি এখানে লিখি, অ্যান্সার হবে ক্রিয়েটিভিটি। তারপর আমাকে কি বলছে? বোর্ড গেমস, এখানে এটা একটা আমার ভাইটাল কিওয়ার্ড। বোর্ড গেমস ইনভলভ ড্যাশ অ্যান্ড টার্ন টেকিং। দেন আমি কিওয়ার্ড কি খুঁজবো? বোর্ড গেম নিয়ে। তো এই প্যাসেজ থেকে আমি পেয়ে গেলাম। তো এখানে হচ্ছে আমি লাস্ট সেন্টেন্স থেকে পাইছি, তার মানে এখান থেকে পাওয়ার সম্ভাবনা কম, এটার অ্যান্সার। তো বোর্ড গেমটা আমি খুঁজি, আমি কি করব? স্ক্যান করব। এই ওয়ার্ড বাই ওয়ার্ড আমি পড়বো না, আমি জাস্ট বোর্ড গেমসটা কোথায় পাই এটা আমি স্ক্যান করব। তো এখানে যদি আমি দেখি, এই যে এখানে সেটেল ডাউন উইথ বোর্ড গেম, তো এই বোর্ড গেম বলা আছে, তার মানে কি আমি এই সেন্টেন্স থেকে হয়তো আমার আনসারটা পাওয়া যাব। তো আমি পড়ি, বোর্ড গেমস ইনভলভ ড্যাশ অ্যান্ড টার্ন টেকিং। বোর্ড গেমসে ইনভলভ থাকে, কি ইনভলভ থাকে ওইটা আমি দেখবো। ইনভলভের এখানে সিনোনিম ইউজ করতে পারে। হোয়েন দে টায়ার অফ দিস অ্যান্ড সেটেল ডাউন উইথ এ বোর্ড গেম, শি ইজ লার্নিং অ্যাবাউট দ্য নিড টু ফলো রুলস, অর্থাৎ
বোর্ড গেম খেলতে গেলে আমার কী করতে হবে, রুল ফলো করতে হবে এবং টেক টার্নস উইথ এ পার্টনার। এটা কি বলতে হচ্ছে টার্ন টেকিং, অর্থাৎ বোর্ড গেমে কী হয়, বা যেটা দাবা খেলা আমরা বলি, বা হচ্ছে লুডো খেলাও হইতে পারে, যে প্রথমে একজন একবার চাল দিবে, দেন হচ্ছে অন্যজন দিবে, এইরকম হচ্ছে টার্ন টেকিং হয় আর কি। তো এই বোর্ড গেমে কী কী ইনভলভ আছে, ইনভলভ হচ্ছে রুলস ইনভলভ আছে, আর একটা হচ্ছে টার্ন টেকিং ইনভলভ। তো এখানে আমার যেহেতু টার্ন টেকিংটা আমি পেয়ে গেছি, তাহলে আমার এখানে অ্যান্সার কী হবে, রুলস। আমি যদি এখানে লিখি, এটা আমার আনসার হবে রুলস। এবং আরেকটা জিনিস বলে রাখি, যেটা হচ্ছে আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারবো না। আমাদের প্যাসেজে আমি যা যা পাচ্ছি, যেমন রুলস পাইছি, এখানেও কিন্তু আমাকে রুলসই লিখতে হবে। এখানে যদি আমি শুধু রুল লিখি, এসটা বাদ দিই, তাহলে কিন্তু আমার অ্যান্সার ভুল হবে। তারপর হচ্ছে রিসেন্ট চেঞ্জেস এফেক্টিং চিলড্রেন্স প্লে, অর্থাৎ বর্তমানে যে কী কী চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জগুলো কীভাবে বাচ্চাদের খেলায় এফেক্ট করতেছে। ঠিক আছে, তো আমাদের এখানে হচ্ছে এই সাবহেডিংটা পরে আমার কিওয়ার্ড কি, রিসেন্ট চেঞ্জ। এই রিসেন্ট চেঞ্জটা কীভাবে এফেক্ট করতে, রিসেন্ট চেঞ্জ নিয়ে কোথায় কী বলা আছে, এটা আমার প্রথমে খুঁজে বের করতে হবে। তো যদি এখানে দেখি রিসেন্ট চেঞ্জ নিয়ে কিছু বলছে কি না, নাই, প্যারাগ্রাফে বলে নাই। দেন রিকগনাইজিং দ্য ইম্পর্টেন্স অফ প্লে ইজ নট নিউ, ওকে। তো এখানে একটা ছোট্ট একটা কথা বলে রাখি, এখানে দেখেন একটা কোলন দেওয়া আছে। কোলনের কাজ কি, কোলনের কাজ হচ্ছে এর বাম পাশে যে কথা বলা থাকবে সেটাকে ডান পাশে নিয়ে এক্সপ্লেন করা। অর্থাৎ বাম পাশে আমাকে বলছে কি, এই প্লে বা খেলাধুলার যে ইম্পর্টেন্স, এটা হচ্ছে নতুন না। তার মানে কি, এখানে অতীত একটা কিছুর কথা বলা হচ্ছে, যে হয়তো অতীতে এখানে যেমন বলা আছে 2 মিলিনিয়া এগো, অতীতেও হচ্ছে এটার যে ইম্পর্টেন্সটা আছে এটা রিকগনাইজ করা হয়েছে। তো এইখানে এটা কিন্তু একটা ইন্ডিকেট করে যে আমাকে অতীত নিয়ে এখানে বলতেছে এই প্যারাগ্রাফে, হয়তো এই প্যারাগ্রাফের পরে আমাকে বর্তমানে কী কী চেঞ্জেস আমাদের বাচ্চাদের খেলাধুলায় চলে আসছে সেটা নিয়েও কথা বলবে। তো অনেক সময় হচ্ছে আমরা রিডিংয়ের সময় এই ধরনের ছোটো ছোটো বিষয়গুলো মাথায় রাখবো, তাহলে আমাদের জন্য প্রশ্নের লোকেশনটা খুঁজে পাইতে ইজি হবে। যেহেতু এই প্যারাগ্রাফে অতীতের আসলে ইম্পর্টেন্স, প্লের ইম্পর্টেন্স, অতীতে কীভাবে এটা রিকগনাইজ করছে, এই ধরনের কিছু বলা হয়েছে, তার মানে পরের প্যারাগ্রাফে আমাকে বর্তমানে কী কী চেঞ্জেস হচ্ছে এটা নিয়ে বলতে পারে। তো আমরা দেখি বাট, বাট এটা কি, এটাও একটা ট্রানজিশন ওয়ার্ড। তো তো এটাও কন্ট্রাস্ট বোঝায়, অর্থাৎ এই যে আগের প্যারাগ্রাফে আমাকে যা যা বলছে এটা অতীত নিয়ে বলছে, এবং বর্তমানে কিন্তু বর্তমানে হচ্ছে সময়টা চেঞ্জ হচ্ছে, তার মানে কি এইখানে যা যা বলবে অর্থাৎ রিসেন্ট চেঞ্জের কথা বলবে। ওকে ফাইন, আমি পেয়ে গেলাম যে এই প্যারাগ্রাফে হচ্ছে আমার রিসেন্ট চেঞ্জ নিয়ে বলবে বাচ্চাদের খেলাধুলার বিষয়। তো আমি কোয়েশ্চন যদি দেখি, পপুলেশনস অফ ড্যাশ হ্যাভ গ্রোন, অর্থাৎ পপুলেশন বাড়তেছে, কোনো একটা কিছু পপুলেশন বাড়তেছে। তো আমি দেখি এখানে কোথার পপুলেশন বাড়তেছে, এই ধরনের কিছু বলা আছে কিনা। Is mindful of a worldwide decline in play, okay, pointing out that over half of the people in the world now live in cities. কি বলছে, half of the people in the world now live in the city, অর্থাৎ এই যে বর্তমানে কথা বলতেছে নাও দিয়ে, হাফ অফ দ্য পিপল অর্থাৎ পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের অর্থাৎ 50% অথবা 50%-এর বেশি মানুষ কোথায় বাস করতেছে, সিটিতে। এই সিটিতে বাস করতেছে, তার মানে এটা আমার ইন্ডিকেট করে কি সিটির পপুলেশনটা বাড়তেছে। তার মানে আমার এখানে অ্যান্সার হবে, এখানে কি বলছে, সিটিজ। তো অ্যান্সার হবে সিটিজ। আমি শুধু সিটি লিখলে হবে না, আমার যা আছে টেক্সটে আমাকে সেটাই লিখতে হবে। তারপর হচ্ছে অপরচুনিটিস ফর ফ্রি প্লে আর লিমিটেড, এটা একটা নেগেটিভ ওয়ার্ড, লিমিটেড। তো আমরা যখন কোনো এই নেগেটিভ ওয়ার্ড পাবো, এগুলোতে আমরা এমফেসিস বেশি দিব। তো অপরচুনিটিস, এখানে আমার কিওয়ার্ড কী হইতে পারে, অপরচুনিটিস, ফ্রি প্লে, লিমিটেড। এখানে আমার কোয়েশনে কী কী দেওয়া আছে, ফেয়ার অফ সামথিং, ফেয়ার অফ ড্যাশ, ইনক্রিজ ড্যাশ, ওকে। তো আমরা দেখি এখানে কী কী অপরচুনিটিস এবং কী কী ফেয়ার নিয়ে কথা বলছে। দ্য অপরচুনিটিস, এই যে পরের সেন্টেন্সে আমরা অপরচুনিটিস কথাটা পেয়ে গেলাম, অফ ফ্রি প্লে
এই যে তার মানে হচ্ছে আমার দুইটা কিওয়ার্ড এখানে পাইলাম। এখন আমি দেখব এদের লিমিটেশনটা কি, বা হচ্ছে কোন কোন এদের লিমিটেশনটা কেন হচ্ছে। ঠিক আছে, which I experienced almost every day of my childhood are becoming increasingly scarce. Outdoor play is curtailed by perceptions of risk to do with traffic. অর্থাৎ এখানে দেখতেছি আমরা এই যে ফিয়ার অফ, এই ফিয়ার অফের মানে সিনোনিমাস একটা ফ্রেজ ইউজ করছে। অফ পারসেপশনটা কি, অফ রিস্ক অফ টু ডু উইথ ট্রাফিক্স। তো এটা একটা লিমিটেশন। তো আমাদের ফ্রি প্লে যে অপরচুনিটি, সেটার একটা লিমিটেশন কি, আমরা ট্রাফিক নিয়ে ভীত, মানে প্যারেন্টসরা অ্যাজ ওয়েল এজ প্যারেন্টস আমরাও ট্রাফিক নিয়ে ভীত, মানে ট্রাফিকের একটা রিস্ক থাকে, এবং প্যারেন্টসরাও এই ট্রাফিক নিয়ে ভীত। তো ফিয়ার অফ, এখানে আনসার কী হবে, একটা আমার একটা উত্তর হবে 4 নম্বরের ট্রাফিক। দেন হচ্ছে ফিয়ার অফ, তার মানে ট্রাফিক নিয়ে বলছে ইনক্রিজড উইশ টু প্রোটেক্ট দেয়ার চিলড্রেন ফ্রম বিং দ্য ভিকটিমস অফ ক্রাইম। তাহলে তারা প্রোটেক্ট কি করতে চাচ্ছে তাদের বাচ্চাদেরকে, মানে কোনো একটা ক্রাইমের ভিকটিম যেন না হয়, যেন ক্রাইমের শিকার না হয়, সেখান থেকে প্রোটেক্ট করা। অর্থাৎ আমরা ফিয়ার করতেছে কাকে, ক্রাইমের যে ভিকটিম হবে বা ভিকটিম যেন না হয়, সেটা আমরা ভয় পাচ্ছি। তো এখানে আমাদের আরেকটা আনসার হবে কি, ক্রাইম, ফিয়ার অফ ক্রাইম। দেন হচ্ছে ইনক্রিজড ড্যাশ ইন স্কুলস, অর্থাৎ স্কুলে কোনো কিছু একটা বেড়ে গেছে। তো বাই দ্য এমফেসিস অন আর্লিয়ার ইজ বেটার হুইচ ইজ লিডিং টু গ্রেটার কম্পিটিশন ইন একাডেমিক লার্নিং অ্যান্ড স্কুলস। অর্থাৎ স্কুলে আসলে কী বাড়তেছে, গ্রেটার কম্পিটিশন, মানে কম্পিটিশনটা অনেক বেশি হয়ে গেছে। তো অ্যান্সারটা কী হবে এখানে আমার, কম্পিটিশন। আমরা যখন হচ্ছে উত্তর লিখব, যারা হচ্ছে পেপার বেসড এক্সাম দিবেন, তারা হচ্ছে যখন আমরা আনসার শিটে অ্যান্সারগুলো লিখব, আমরা খুব খেয়াল করে প্যাসেজের সাথে হচ্ছে যেন আমার স্পেলিংটা সেম থাকে, স্পেলিংয়ের দিকে ভালো করে খেয়াল রাখবো যেন স্পেলিংটা ভুল না হয়। তো দেখা গেল আপনি উত্তর সঠিক খুঁজে পাইলেন, কিন্তু স্পেলিং মিস্টেকের জন্য একটা একটা আই, এসবের জন্য আপনার উত্তরটা ভুল হয়ে গেল। কম্পিউটার বেসডের ক্ষেত্রেও সেম, আমরা স্পেলিংয়ের দিকে ভালো করে নজর দেব। ওকে ফাইন। দেন হচ্ছে বলছে ইন্টারন্যাশনাল পলিসিস। তো এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড, আমি সাব হেডিংয়ে পাইলাম অন চিলড্রেন্স প্লে, অর্থাৎ বাচ্চাদের খেলাধুলা নিয়ে আমাদের ইন্টারন্যাশনাল কি পলিসি আছে, এই ধরনের আমার প্যারাগ্রাফ খুঁজে বের করতে হবে। তো দেখি এখানে ইন্টারন্যাশনাল বডিজ লাইক দ্য ইউনাইটেড নেশনস অ্যান্ড দ্য ইউরোপিয়ান ইউনিয়ন হ্যাভ বিগান টু ডেভেলপ পলিসি। ওকে, এই যে দেখেন এখানে আমার, তার মানে এখানে ইন্টারন্যাশনাল পলিসি নিয়ে হয়তো কিছু বলছে, চিলড্রেন্স প্লে, রাইট টু প্লে নিয়ে। ওকে, দেন হচ্ছে আমি কোয়েশ্চনে যদি যাই, ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড, এই ডিফিকাল্ট একটা নেগেটিভ ওয়ার্ড। তো এখানে আমরা একটু ভালো করে নজর দিব, ড্যাশ টু সাপোর্ট নিউ পলিসিস। অর্থাৎ নতুন যে পলিসি, এই পলিসি তো আসলে কোনো একটা ডেটা বেসড হয়, বা হচ্ছে প্রিভিয়াস যে ডেটা আছে বা এভিডেন্স আছে, এইসবের উপর বেস করে নতুন নতুন পলিসি তৈরি করা হয়। যারা পলিসি সম্পর্কে জানেন বা পড়াশোনা আছে তারা হয়তো আরও ভালো বুঝবেন। তো এখানে বলতেছি কি, আমরা যে নতুন পলিসিকে হচ্ছে সাপোর্ট করার জন্য আমাদের তো কিছু দরকার, তো কিছু একটা হয়তো আমরা পাচ্ছি না, আমরা ডিফিকাল্ট টু ফাইন্ড, মানে লেকিংস আছে। তো প্যাসেজে হয়তো আমরা কোনো লেকিংস নিয়ে বা এই ধরনের কিছু একটা পাবো। দেখি আমরা কি বলছে, policies concerned with children's right to play and to consider implications for leisure facilities and educational programs। এখানে আমাদের কিছু বলে নাই, বাট এই যে দেখেন আমি আবার বলতেছি, যখন আমরা এই ট্রানজিশন ওয়ার্ডগুলো পাবো, বাট, হাউএভার, অলদো, দো, ইভেন দো, সিন্স, এস, এই ধরনের ট্রানজিশন ওয়ার্ডগুলো আমরা যখন পাবো, এগুলোতে আমরা ভালো করে ফোকাস করবো। হোয়াট দে অফেন ল্যাক, এই যে দেখেন, ল্যাক ইজ দ্য এভিডেন্স টু বেস পলিসিস অন। অর্থাৎ আমাকে এখানে বলছে কি, যে আমাদের ল্যাক ইজ দ্য এভিডেন্স
অফেন ল্যাক ইজ দ্য এভিডেন্স, অর্থাৎ আমাদের ওই রকম কোনো এভিডেন্স আমরা পাই না যেটা দিয়ে আমরা পলিসিকে সাপোর্ট করতে পারি। তো ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড ডিফিকাল্ট টু ফাইন্ড এভিডেন্স টু সাপোর্ট নিউ পলিসিস। তার মানে এখানে আমার অ্যান্সার হবে কি এভিডেন্স। আর ডিফিকাল্ট টু ফাইন্ডের একটা সিনোনিম হিসেবে ইউজ করা হয়েছে অফেন ল্যাক। তো হচ্ছে এখানে হচ্ছে আমরা লিখব এভিডেন্স। তো নেক্সট হচ্ছে ফাইনাল কোয়েশ্চেন আমাদের এখানে কি বলছে 8 নম্বর কোয়েশ্চেন, রিসার্চ নিডস টু স্টাডি দ্য ইম্প্যাক্ট অফ প্লে অন দ্য রেস্ট অফ দ্য চাইল্ডস হোয়াট। ওকে, এখানে বলছে গবেষণার প্রয়োজন, ঠিক আছে, বাচ্চাদের রিসার্চ নিডস টু স্টাডি দ্য ইম্প্যাক্ট অফ প্লে, অর্থাৎ এই যে খেলাধুলার কী কী ইম্প্যাক্ট আছে এটা নিয়ে হচ্ছে গবেষণার প্রয়োজন। দ্য রেস্ট অফ দ্য চাইল্ডস ড্যাশ, এটা আমরা কিন্তু গেস করতে পারি। দ্য রেস্ট অফ দ্য চাইল্ডস, একটা বাচ্চার হয়তো আমি যখন বাচ্চাটা 2 থেকে 5 বছর বা 2 থেকে 6 বছর, তখন হয়তো একটা স্টাডি করা হয়েছে। বাট ভবিষ্যতে একটা বাচ্চার সম্পূর্ণ লাইফ বা পুরো জীবনে খেলাধুলার কী কী ইম্প্যাক্ট আছে ওইটা নিয়ে গবেষণার প্রয়োজন। তো এটা নিয়ে মোটামুটি একটা গেস করা যায়, তবে আমরা তো আমাদের গেস করে উত্তর দিতে পারবো না, আমাদের টেক্সট বেস উত্তর দিতে হবে, আমাদের প্যাসেজে যা বলা আছে ওইটা বেস করে। তো আমরা দেখি রিসার্চ নিডস অর্থাৎ ফিউচার একটা ইন্ডিকেশন দিয়ে দিছে। তো আমরা দেখি এই ধরনের কোনো কিওয়ার্ড রিসার্চ বা কোনো ফিচার ইন্ডিকেশন, যে ইম্প্যাক্ট অফ প্লে অর্থাৎ ইম্প্যাক্ট, এই ধরনের কোনো কিওয়ার্ড আমরা পাই কিনা, বা এই ধরনের সিনোনিমাস কোনো ওয়ার্ড আমরা পাই কিনা। বাট as soon as ওকে, এখানে দেখেন একটা কথা বলছে, দ্য টাইপ অফ প্লে উই আর ইন্টারেস্টেড ইন ইজ চাইল্ড ইনিশিয়েটেড, spontaneous and unpredictable, but as soon as you ask a 5-year-old to play, then you as the researcher have intervened। অর্থাৎ একটা বাচ্চা 5 বছরের বাচ্চাকে যদি আমরা জিজ্ঞেস করি খেলাধুলা নিয়ে, অর্থাৎ আমরা গবেষক হিসেবে তো ওকে, এখানে যেটা বলতেছে হচ্ছে যে আমরা একটা 5 বছর বয়সের বাচ্চাকে বা বাচ্চার উপর খেলাধুলার কী কী ইম্প্যাক্ট হইতে পারে সেটা নিয়ে হয়তো ইন্টারভিউ করা হয়েছে বা রিসার্চাররা গবেষণা করছে। পরের সেন্টেন্সে কি বলছে, অ্যান্ড উই ওয়ান্ট টু নো হোয়াট দ্য লং টার্ম ইম্প্যাক্ট অফ প্লে ইজ ইটস রিয়েল চ্যালেঞ্জ, অর্থাৎ লং টার্মে আসলে এই কোনো খেলাধুলা বাচ্চার উপর, কোনো একটা বাচ্চার উপর, চাইল্ডের উপর কী ধরনের ইম্প্যাক্ট ফেলে সেটা হচ্ছে রিয়েল চ্যালেঞ্জ। কারণ হচ্ছে একটা বাচ্চা যখন 5 বছর বয়স, সে হয়তো যেই খেলাটা খেলতেছে ওই পার্টিকুলার মোমেন্টে হয়তো তার ইম্প্যাক্ট একরকম থাকবে, কিন্তু সে যখন বড় হবে, সে যখন ধীরে ধীরে বড় হবে, বয়স বাড়বে, তখন আসলে ওই পার্টিকুলার খেলার বা ওই যে সে বাচ্চাকালে খেলছিল ওইটার কি ইম্প্যাক্ট থাকে, ওই লং টার্ম ইম্প্যাক্টটা বের করাটা একটা রিয়েল চ্যালেঞ্জ। তাহলে আমাদের কি করতে হবে, হচ্ছে একটা বাচ্চা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত প্রতিটা এইজে তার হচ্ছে ডেটাটা আমাদের কালেক্ট করতে হবে। তো এখানে কি বলছে, জেনি এগ্রিজ পয়েন্টিং আউট দ্যাট অলদো, এই যে দেখেন আবার একটা ট্রানজিশন ওয়ার্ড পাইলাম অলদো, তো এই জায়গাটায় আমরা ফোকাস করব, সাম অফ দ্য স্টেপস ইন দ্য পাজল অফ হাউ অ্যান্ড হোয়াই প্লে ইজ ইম্পর্টেন্ট হ্যাভ বিন লুকড এট, দেয়ার ইজ ভেরি লিটল ডেটা অন দ্য ইম্প্যাক্ট ইট হ্যাজ অন দ্য চাইল্ডস লেটার লাইফ, অর্থাৎ একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত হয়তো বাচ্চাদের উপর কী কী ইম্প্যাক্ট আছে খেলাধুলার সেটা নিয়ে হয়তো গবেষণা হচ্ছে বা হয়েছে, কিন্তু এটার যে লং টার্ম ইফেক্ট অর্থাৎ বাচ্চাদের লেটার লাইফে বা পরবর্তী জীবনে কী ইম্প্যাক্ট ফেলে সেটা নিয়ে গবেষণা হয় নাই বা লিটেল ডাটা আছে। তার মানে কি, এটা ইন্ডিকেট করতেছে কি, ফিউচার ইন্ডিকেট করতেছে আমাদের গবেষণার দরকার, বাচ্চাদের লেটার লাইফে আসলে কী কী ইম্প্যাক্ট ফেলে সেটা নিয়ে আমাদের গবেষণার দরকার। তো সেটা এখানে আমার কি বলতেছে, চাইল্ডস লাইফ, তো আমার আনসারটা কি হবে, দ্য রেস্ট অফ দ্য চাইল্ডস লাইফ। ওকে, তো এটা হচ্ছে আমার অ্যান্সার শেষ। তখন আমরা হচ্ছে দেখি আমাদের অ্যান্সার শিট মিলাই আসলে হইল কিনা।
টেস্ট ওয়ানের রিডিং পেসেস 1 1 থেকে 8 ছিল। তো এখানে ক্রিয়েটিভিটি রুলস সিটিজ ট্রাফিক ক্রাইম। তো এখানে দেখেন অ্যান্সারে 4 এবং 5 নম্বর অ্যান্সারটা কি বলছে, ইন ইদার অর্ডার, অর্থাৎ দুইটা কোয়েশনে কিন্তু ফিয়ার অফ বলছে। এখন কেউ যদি ক্রাইমটা উপরে দেন, ট্রাফিকটা পরে দেন, এটা সমস্যা নেই, যে কোনো অর্ডারে আমরা দিতে পারি। ট্রাফিক ক্রাইম দিলাম, আপনি দিলেন ক্রাইম পরে ট্রাফিক দিলেন, তাও হবে, সমস্যা হবে না। কম্পিটিশন, দেন হচ্ছে এভিডেন্স, দেন লাইফ। তো আমাদের অ্যান্সারটা হয়ে গেছে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের নোট কমপ্লিশন আমরা কিভাবে সলভ করতে পারি, বা কোন অ্যাপ্রোচে আমরা আগাবো, প্যাসেজ আমরা কিভাবে পড়বো, কোন কোন জায়গাটায় আমরা ফোকাস করব বেশি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল হচ্ছে আমার আজকে নোট কমপ্লিশন নিয়ে ছোট্ট একটা ভিডিও। আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।